নীলুর নোংরা চেহারার পর্দা ফাঁস করে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যের কাছ থেকে আসল ঘটনা শোনার পর আর এক মুহূর্ত দেরি না করে অনির্বাণ ছুটতে ছুটতে রায়েদের বাড়িতে আসা মাত্রই রায়ের খোঁজ করতে থাকে। ঠিক সেই সময় সেই সুযোগ নিয়ে স্রোত বলতে থাকে, কেন আমাকে দিদিভাইকে তো তুমি ফুলসজ্জার পরদিন থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো, দূর দূর করে ওকে তোমার জীবন থেকে তাড়িয়ে দিয়েছো, তার উপরে আজকে আবার ডিভোর্স নোটিশ পাঠিয়ে ওকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। আর একটা কথা অনির্বাণ দাদাভাই, তোমাকে আমি তোমারকে অবগত করার জন্য বলে দিচ্ছি যে আমার দিদিভাইও কিন্তু ওই পেপারসটা সিগনেচার করে দিয়েছে, খুব শীঘ্রই তুমি ওই ডিভোর্স পেপারসটা পেয়ে যাবে। তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে স্রোত, তুই একটু চুপ করবি। আচ্ছা অনির্বাণ, তুমি আজকে সকালে ডিভোর্স পেপার পাঠাতে না পাঠাতে তুমি এখন এখানে চলে এলে। আমি তো জানো বাবা, তোমার সাথে কথা বলার অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। ভালোই হয়েছে তুমি এসেছো, আমার মেয়েটাকে কি একবার ক্ষমা করা যায় না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ক্ষমা তো আমার ওর কাছে যাওয়া উচিত, ওর পায়ে ধরে প্রয়োজন আমি ক্ষমা চাইবো, কিন্তু তা সত্ত্বেও প্লিজ ওকে একটু আমার সামনাসামনি হতে বলুন, কারণ আমার ওর সাথে কথা বলাটা অনেক প্রয়োজন, কারণ আমি অনেকটা ওর সাথে অন্যায় করে ফেলেছি, আর সেই সকল অন্যায়ের জন্য আমার ওর কাছে ক্ষমা চাইতে হবে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই অবাক হয়ে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে আর বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, তুমি কি আমাদের সাথে মশকরা করছো? বলো তো তুমি কি বলতে চাচ্ছ, কি করতে চাচ্ছ? আমাদের কাছে কোনো বিষয়টা নিয়ে পরিষ্কার না। তখন রাইয়ের মা বলতে থাকে যে আচ্ছা তুমি এই বললে যে আমার মেয়ে নাকি দুশ্চরিত্র, চরিত্রহীন, তারপরেই তুমি আবার এখন বলছো তুমি ওর কাছে ক্ষমা চাইবে, আমি কিছু বুঝতে পারছি না। অনির্বাণ ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রায়কে দুশ্চরিত্র এবং কলঙ্কের দাগ লাগিয়েছে আপনার মেয়ে, মেজো মেয়ের নীলুর চক্রান্তের শিকার হয়ে রায় এবং আমার সংসারে অশান্তিটা হয়েছে, আর তার ফলে আমি ওকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি। আজকে যা কিছু হয়েছে আমাদের মধ্যে সে সব কিছুর জন্য দায়ী আপনার মেজো মেয়ে। তখন একথা শোনা মাত্র রায়ের মা অঝরে কাঁদতে থাকে, বলতে থাকে না বাবা, এটা তুমি বললে আমি বিশ্বাস করবো না, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। তখন একথা শোনার মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে যাচ্ছে অনির্বাণ, তুমি সব কিছুর জন্য শুধু শুধু আমার নীলুকে কেন দোষারোপ করো বলো তো? আমার তো মনে হয় না যে এর মধ্যে নীলুর কোনো রকম কোনো হাত থাকতে পারে। ও তো দিব্যি ওর শ্বশুর বাড়ি থেকে ঘর সংসার করছে, ও তো এর মধ্যে কোনো মতেই ঢুকেনি, আর ও তো অসুস্থও ছিল যদি রায়ের বিয়ের থেকেও নেই সময়টা। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না না, ভুল আপনাদের হয়েছে, আপনারা ঘরের মধ্যে একটা শত্রুকে বসবাস করতে দিয়েছেন, আর সেটাই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে রায়ের জীবনে। তখন একথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে তোমার কাছে কি প্রমাণ আছে যে এই ঘটনার পেছনে কোথাও না কোথাও নীলু দায়ী? তখন একথা বলা মাত্র অনির্বাণ সূর্যের ফোন থেকে নেওয়া সেই রেকর্ডিংটা শোনানো মাত্রই নীলুর মায়ের মাথায় হাত পড়ে যায় আর বলতে থাকে যে এই সর্বনাশী মেয়ে এত বড় একটা সর্বনাশ করে ফেলেছে, আর আমরা কেউ এর আন্দাজ অবধি করতে পেলাম না। আমি উল্টো আমার মেয়ে রায়কে ভুল বুঝে ওকে বাড়ি ছাড়া করে দিলাম। তখন একথা শোনা মাত্র অনির্বাণ অবাক হয়ে তাকিয়ে থাকে, বলতে থাকে তার মানে রাই এই বাড়িতে নেই? তখন স্রোত বলতে থাকে না দিদিভাই, এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, আর গিয়েছে জানো কেন? শুধুমাত্র তোমার এবং মায়ের কারণে। আজকে মা যে পরিমাণে ওকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, যে পরিমাণে অপমান করেছে, তারপরে মেয়েটা টায়ার্ড হয়ে আমাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এখন আমরা কেউ বলতেও পারি না যে ও আদৌ কোথায় আছে, আদৌ কী করছে না করছে, ওর কোনো খবরই আমরা পাচ্ছি না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারে না। আমি যে করেই হোক না কেন রাইকে খুঁজে অবশ্যই বের করবো। ওদিকে রায়ের মা অঝরে কাঁদতে থাকে, বলতে থাকে যে করেই হোক না কেন আমার মেয়েটাকে খুঁজে আনো অনির্বাণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।